আসসালামু আলাইকুম। শুধুমাত্র বিএনপির জন্য দুইটা ভিডিও বানাবো, কিছুটা গঠনমূলক বা শিক্ষামূলক বা মোটিভেশনমূলক, যেভাবেই ভাবা যায় না কেন। তো প্রথমটা, স্কুলিং ফর বিএনপি ওয়ান। একটি রাজনৈতিক সংগঠন যুগের পর যুগ, শত বৎসর বেঁচে থাকে, কখনো ক্ষমতায় যেয়ে বেঁচে থাকে, কখনো ক্ষমতায় না যেয়েও শক্তিশালী প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল হিসাবে ওই রাষ্ট্রে বহমান থাকে। ওই রাষ্ট্রের জনগণের একটি মতাদর্শ নিয়ে, জনগণের মতামত নিয়ে কখনো সরকার, কখনো বিরোধী দল, অথবা কখনো কোথাও না গিয়েও অন্তত একটি রাজনৈতিক শক্তিশালী সংগঠন হিসাবে দীর্ঘকাল বেঁচে থাকে। কেন? আমি এইটা নিয়ে আজকে আলোচনা করব। রাজনৈতিক সংগঠন বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ কেউ ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দল বা সংগঠন করে সেইটা দিয়েই সরকারিভাবে সরকার গঠন করেছে বা নিজে সরকার প্রধান হয়ে দলকে শক্তিশালী করেছে। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দল এবং হুসাইন মোহাম্মদের এরশাদের জাতীয় পার্টি, তারা দুজনই ক্ষমতায় থেকে তারপরে নিজেরা রাষ্ট্র বা সরকার গঠন করার নিমিত্তেই নিজেদের মতো করে দল সংগঠিত করেছে এবং সেই দলে নির্বাচিত হয়ে নিজে রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আহরণ করেছেন। আরেকটি দল আওয়ামী লীগ, উনি কিছুই করেননি। স্বাধীনতার আগে ওনাদের একটি দালাল টাইপ সংগঠন ছিল। ৭১ সালে সাধারণ মানুষ, সাধারণ জনগণ যুদ্ধে দেশ স্বাধীন করার পরে অন্য কোনো রাজনৈতিক সংগঠন না থাকায়, চলমান না থাকায়, তিনরা নিজেরাই ওই চর দখলের মতো, নিজেদের পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারের মতো জোরপূর্বক পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের যাদের দালালির মাধ্যমে ওই রাজনৈতিক সংগঠনটি সংগঠিত হয়েছিল, তাদের ইশারায় বা শক্তিতেই রাজনৈতিকভাবে সরকার গঠন করে এবং খুব স্বল্প সময়ে বিদায় নিয়েছিল। পরবর্তীতে দীর্ঘ ১৫-১৬ বৎসর তাদের দল ক্ষমতায় থেকে রাষ্ট্রকে যে স্বৈরা শাসকের কবলে নিমজ্জিত করে রেখেছিল, তার প্রতিফলন তারা দেশ থেকে পালিয়ে গিয়ে তার হিসাব চুকিয়ে দিয়ে গেলেন এবং তার ভয়াবহ পরিণতি সারা পৃথিবীকে জানিয়ে দিয়ে গেলেন। এখন আমি এই লাইনে কথা বলবো না। আমি বলছিলাম যে একটি রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন, দীর্ঘকাল কিভাবে জনগণের আস্থাভাজন, জনগণের জনপ্রিয় দল, রাষ্ট্রের সম্মানিত একটি সংগঠন হিসাবে খ্যাতি পায় বা জনগণ তাকে ধারণ করে দীর্ঘকাল জীবিত রাখে, এটার একমাত্র উপায় হলো দলের আদর্শকে ধারণ করা। ব্যক্তিকেন্দ্রিক নয়, দলের আদর্শ। একজন মানুষ দেখে শুনে বুঝে এবং ওই দলটি যখন ক্ষমতায় থাকে তাদের নিজেদের কনস্টিটিউশনের ভিতরে তাদের কর্মীদের, নেতাদের আচার আচরণ, রাষ্ট্র পরিচালনার দক্ষতা, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, সাধারণ মানুষকে নাজেহাল করে কিভাবে সঠিকভাবে তারা রাষ্ট্র পরিচালনা করে, এইসব কর্মদক্ষতার উপরই একটি সরকারি দল বা একটি রাজনৈতিক দল দীর্ঘায়িত্ব পায়, দীর্ঘদিন মানুষের আস্থাভাজন হয়ে থাকে। এই যে দীর্ঘায়িত সময় বা একটি মজবুত সংগঠন হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ধরে রাখা, এটা যদিও প্রথমে একজন ব্যক্তি নির্ভর হয়ে একটি রাজনৈতিক দল গঠন হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে যদি ওই ব্যক্তির অনুপস্থিতিতে তার আদর্শ ভিত্তিক
বা আদর্শিক রাজনৈতিক সংগঠন না হয়, তার মৃত্যুর পরে রাজনৈতিক সংগঠনগুলোও ধুকে ধুকে মৃত্যুবরণ করে। যেমন উদাহরণস্বরূপ জাতীয় পার্টি, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন শক্তিশালী হয়ে এখনও আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন স্বাধীনতার ঘোষক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। রাষ্ট্রের সবচেয়ে বড় বড় দুঃসময়ে তিনি রাষ্ট্রের পাশে এসে, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নিজস্ব কনস্টিটিউশন, সংবিধান আছে, একেবারে নিগুড় তত্ত্ব মোতাবেক বাংলাদেশের মাটি, মানুষের এবং বাংলাদেশিদের জন্যই তার হাড়ে, মজ্জায়, রক্তে মিশে আছে সেই সাংবিধানিক তত্ত্বগুলো। কিন্তু দলটি জিয়ে থাকলেও দলের যে ভঙ্গুর অবস্থা বা নাজুক অবস্থা, এর জন্য দায়ী কারা? এই জায়গাটায় আমি একটু নক করার জন্যই আজকের এই ভিডিওটা। ভাই ভিত্তিক সংগঠন, নেতা ভিত্তিক সংগঠন, এর থেকে পরিত্রাণ পেতে হলে সজাগ হতে হবে এখন এবং এই মুহূর্তেই। অমুক ভাই যেখানে, আমি আছি সেখানে। দল তাল গাছ দিক, আমি সেখানেই ভোট দেব। এখন আরেকটা কথা বলছে সবাই, দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক তারেক রহমান। এই যে ভুল স্লোগান, ভুল কনসেপ্ট, ভুল ধারণা, এইগুলো হচ্ছে একটি সংগঠনের পতনের মূল, একেবারে মূল জায়গাটা। ভাই ভিত্তিক সংগঠন হলে ওই ভাই যতদিন আছে, ওই ভাই কেন্দ্রীভূত কিছু মানুষকে নিয়ে সমসাময়িকভাবে শুধুমাত্র মনে হয় শক্তিশালী। কিন্তু যখন ভাই থাকে না, তখন ওই কর্মীরা অসহায়, ঢিল মারা চড়ুই পাখির মতো বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে যায় এবং তারা অত্যন্ত অসহায় অবস্থায় দিনাতিপাত করে। দল থাকলেও তারা অসহায় অবস্থায় থাকে। কিন্তু তারা যদি এই ভাই ভিত্তিক দলের বাইরে এসে রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক আদর্শের, ওই দলের আদর্শ ভিত্তিক সংগঠন করে, রাজনীতি করে, ভাই মরুক, এমপি মরুক, মন্ত্রী মরুক, যাই মরুক না কেন, সে কিন্তু একজন দলের প্রতিনিধি হিসাবে সবলে, সগর্বে রাজনীতির মাঠে, রাজনৈতিক প্রাঙ্গণে তার পদচারণা রেখে যেতে পারে। বিএনপিতে সবচেয়ে এখন যেটা ভয়াবহ মহামারী রোগ, এই গ্রুপিং। আর গ্রুপিংটা শুরুই হলো ভাই ভিত্তিক সংগঠন। যে ভাই পয়সা দিতে পারেন, যে ভাই তার যত চাঁদাবাজি, দখলদারিত্বের, অন্যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ব্যবসা, বিভিন্ন সুযোগ সুবিধার শেল্টার দিতে পারে এবং তার থেকে কিয়দাংশ নিজের পকেটে নিয়ে তাকে সকল ধরনের আইনি সহযোগিতা দেয়, সেই কর্মীরা ওই ভাইয়ের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। অর্থাৎ পারস্পরিক একটা সমঝোতা, ব্যবসায়িক সমঝোতার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র ব্যবহার করে থাকে। এর জন্যই একটি রাজনৈতিক দল অত্যন্ত নাজুক অবস্থার ভিতরে চলে যায় দিনে দিনে। এই জন্যই একই আসনে গ্রুপিং তৈরি হয়, কে কতটা এই ধরনের মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের, দখলদারীদের প্রশ্রয় দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে তার দলে টেনে নিয়ে তার দলকে ভারী দেখানোর যে চেষ্টা, এইটাই হলো রাজনৈতিক একটি সংগঠনের নষ্ট হওয়ার বা ধ্বংস হওয়ার প্রথম সোপান। এই ভাই বিরাদার রাজনীতি থেকে বের হইতে হবে। দ্বিতীয়টি হচ্ছে পরিবারতন্ত্র। যে সংগঠনগুলো, যে রাজনৈতিক দলগুলো পরিবারতন্ত্র, পারিবারিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, সেই পরিবার না থাকলে সেই রাজনৈতিক সংগঠনগুলো যখন আর শক্তিশালী থাকে না, সেই রাজনৈতিক সংগঠনগুলো সংঘবদ্ধ শক্তিতে রূপান্তরিত হতে পারে না, সেই সংগঠনগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। পরিবারতন্ত্র থেকে আমাদেরকে বের হইতে হবে। দলীয়ভাবে দলের থেকে
নেতা নির্বাচিত করার প্রক্রিয়া যদি না থাকে, তাহলে ওই পরিবারতান্ত্রিক রাজনীতি একসময় স্বৈরাচার শাসকের চূড়ান্ত উদাহরণ বা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। তার চূড়ান্ত রূপ দেখিয়ে দিয়ে গেছে বিগত দিনের স্বৈরাচার শাসক শেখ হাসিনা, যে পরিবারকে ব্যবহার করে, বাপের পরিচয়কে ব্যবহার করে, যে নিজস্ব শক্তিকে নিজের হাতের ভিতরে, কবজার ভিতরে রেখে রাজনীতিক বা রাজনৈতিক শক্তি নিজের ভিতরে নিহিত রেখে দেশ পরিচালনা করার যে সৌর মনোভাব, এটার জন্মই হলো পরিবারতন্ত্র রাজনীতি থেকে। এখান থেকেও একটি রাজনৈতিক দলকে বের হয়ে আসতে হবে। আমি বলছি দুটির কথা, একটা হচ্ছে ভাইতান্ত্রিক অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে ভাইদেরকে কেন্দ্র করে একটি চক্র গড়ে ওঠা, সেটা দলকে ধ্বংসের প্রথম সোপান। দ্বিতীয় হচ্ছে পরিবারতন্ত্র থেকে যদি রাজনৈতিক দলকে বের করে না আনা যায়, জনগণের মধ্য থেকে যদি নির্বাচিত নেতা সংগ্রহের পদ্ধতিতে না অবতীর্ণ হওয়া যায়, তাহলে সব দল সংগঠিত হবে না কখনোই। এমপি ছিল, সে মারা গেছে, তার ছেলে এমপি, সম্পূর্ণ একটি ভুল তত্ত্বের উপরে রাজনৈতিক সংগঠন চলতে পারে না। স্বামী মারা গেছে, তার বউ, কখনোই এগুলো বাঞ্ছনীয় নয়। স্বামী মারা যাবে, যেখান থেকে যে যার মৃত্যু ঘটবে, সেখানেই আবার গণতান্ত্রিক ধারায় নেতা নির্বাচন করে ওই জায়গায় ওই দলীয় নেতা, ওই খুঁটি, ওই শক্ত আরসিসি পিলারকে দাঁড় করাইতে হবে। পরিবারতন্ত্রের থেকে বের হয়ে আসতেই হবে, ভাইতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। কোটা পদ্ধতিতে নেতা নির্বাচন আরেকটি চরম আত্মঘাতী সিদ্ধান্ত। জনগণ তাকে মানল কিনা, জনগণের কাছে সে কতটুকুন গ্রহণযোগ্য, জনপ্রিয় নেতা হিসাবে, মানুষ হিসাবে, মানবিক যে দিকগুলোর উপরে নির্ভর করে একজন নেতা তৈরি হয়, গঠন হয়, জনগণ তাকে নেতা নির্বাচিত করে, সেটা জনগণের কোনো মতামত নেই, কোনো কিছু না। কেন্দ্র থেকে একজন কুটার রাজনৈতিক নেতা হিসাবে হয়তো পয়সা করি আছে, কোনো কিছু আছে, সেটা দিয়ে কেন্দ্রের চাঁদা টাদা দেয়, হয়তো বিভিন্নভাবে আইনি কোথাও একটু আসামিদের পক্ষে দিলে যেসব ভাই বিরাদাররা গণ্ডগোল করায়, নিজেদেরকে নিজেরা হত্যা করায়, খুন করায়, রাহাজানি করায়, নিজেদের ধন সম্পদ নিজেরা একজন আরেকজনটা কারাকারি করে, ওই সব মীমাংসা করে দেয় হাইকোর্টে, জজ কোর্টে বসে। দল ওদেরকে বড় নেতা বানিয়ে জনগণের ভিতরে পুশিং করে। এখন জনগণ বলে যে দল আমাকে তাল গাছ দিলে, বট গাছ দিলে, গাব গাছ দিলে, গাভী গরু দিলে, বলদ দিলে, ঘোড়া দিলে, গাধা দিলে আমরা সিল মারব। অর্থাৎ দল অন্ধ লোক দিয়েও কোনো সংগঠন চলে না। দল অন্ধ লোক ততক্ষণই থাকে যতক্ষণ লোভী, সে কিছু পাইতে থাকে। অর্থাৎ দল দোয়াইয়ে সে দুধ খাচ্ছে, এই জন্য সে দল পাগল। একজন সচেতন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তি আদর্শের পাগল হবে। ওই রাজনৈতিক সংগঠনের কি আদর্শ, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার সুদূর প্রসারী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার এই দলটি কতটুকুন দূরদর্শিতা রাখে, তার উপরে বিবেচনা করে একজন মানুষ, আদর্শের উপরে ভিত্তি করে একজন মানুষ দলের কর্মী নির্বাচিত হবে। সেটাই হবে আদর্শবান একজন দেশপ্রেমিক কর্মী। এর বাইরে অন্য কোনোভাবে যদি কর্মী তৈরি হয় লোভে, অর্থাৎ যেই আসুক, ইলেকশন আসলে সিগারেট পাবো, হয়তো একটা লুঙ্গি পাবো, বাড়িতে মা আছে এসে একটা শাড়ি পাবে, এই যে লোভাতুর দৃষ্টি, এখান থেকে বের হয়ে কর্মীকেও যেমন আসতে হবে, তেমনি দলকে এই কোটাভিত্তিক নেতা নির্বাচন থেকে বের হয়ে আসতে হবে। তৃতীয়ত হচ্ছে দলের ফান্ডের যে চাঁদা বা দান বলেন, বা কে কত দলীয় ফান্ডে টাকা জমা দিয়ে রাজনৈতিক দলের একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করে ফেলা। বড় বড় ব্যবসায়ী, মার্চেন্টেন্স, তারা ব্যাংক থেকে শত হাজার কোটি টাকা লোন নিচ্ছে, তারা গ্রুপ অফ কোম্পানি খুলছে, তার থেকে বড় একটি অংশ রাজনৈতিক দলের ফান্ডে জমা দিয়ে সে রাজনৈতিক দলের হয়তো উপদেষ্টা হয়ে যাচ্ছে, বা রাজনৈতিক দলের প্রধানের উপদেষ্টা হয়ে যাচ্ছে, বড় পদ বাগিয়ে নিচ্ছে অর্থের লোভে, সরাসরি টাকার সরাসরি।
এই যে টাকার সরাসরি জনগণ যদি একবার সচেতন হয়ে যায় যে আমরা টাকার মোহে মহান্বিত হব না, আমরা অর্থলোভী হব না, আমরা কারোর দমন পীড়ন মেনে নেব না, আমরা সঠিকভাবে নির্বাচিত একজন নেতাকে করতে চাই যে নেতা মানবপ্রেমী, দেশপ্রেমী, সমাজপ্রেমী, তখন কিন্তু এই ব্যবসায়িক রাজনৈতিক সংগঠনগুলো ধ্বংস হয়ে যাবে, তারা টিকে থাকতে পারবে না। জনগণ নিজেরা নিজেদের মতো করে নেতা নির্বাচন করে সেই নেতাদের দিয়ে দল গঠন করে সরকার গঠন করাবে। আপনি যতই কেন্দ্রে নিজেকে শক্তিশালী মনে করেন না কেন, যদি তৃণমূলে সংগঠন যদি শক্তিশালী না হয়, শুধুমাত্র কেন্দ্রে বসে দলকে শক্তিশালী করে রেখে দীর্ঘদিন একটি রাষ্ট্রে টিকে থাকতে পারে না একটি সংগঠন। আমার সময় শেষ, আজকে এই পর্যন্তই, কথা হবে হয়তো অন্যভাবে অন্য জায়গায়। আসসালামু আলাইকুম।